তাহলে আজকে আমরা থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা যেটা 11 আছে এবং 11 থাকার থেকেও বড় কথা মানুষের জীবনে আছে পড়াটা, ঠিক আছে না? সব ক্লাসের একটু একটু ধারণা থাকা দরকার থার্মোডাইনামিক্স সম্বন্ধে। এটা ফিজিক্সও আছে, তো 11 থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা থেকে খুব বেশি প্রশ্ন হয় না। যে প্রশ্ন হয় একটু সংজ্ঞাভিত্তিক কিছু আর কিছু তাপগতিবিদ্যার সূত্র, নতুন কিছু টার্মস, এখানে আভ্যন্তরীণ শক্তি, এনট্রপি, এনথ্যালাপি, এইসব জিনিসগুলো আসবে। এনট্রপি, এনথ্যালাপি বা গিবস ফ্রি এনার্জি, এইসব নতুন নতুন কিছু টার্মসও আছে। আর তার বাকি ভ্যান ডার ফোর্স, তাপ, গাঢ়ত্ব, মোলারিটি, নর্মালিটি, ভর, আয়তন, এইসব নিয়ে কারবার। তো আমরা যে কোনো একটা পদার্থ, যে কোনো একটা ছোটখাটো পদার্থ, যদি ছোটখাটোই পদার্থ হয়, যে কোনো একটা পদার্থ যদি ছোট্ট একটা পদার্থ হয়, একটা আমরা বস্তুদানা দেখবো। বস্তুদানা, এই বস্তুদানার মধ্যে কি অস্তিত্বটা কি আছে? এর মধ্যে দুটো জিনিস আছে। প্রথম কি আছে? এর মধ্যে একটু জড়ত্ব আছে, কিছু একটা মাস আছে। শুধু মাস না, মাস জাতীয় যা আয়তন, আকার, ওয়েট, এর ক্ষেত্রফল, এর গাঢ়ত্ব, ঘনত্ব, নর্মালিটি, মোলারিটি, আণবিক গুরুত্ব, এইসব যদি আমরা এর মধ্যে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা সেইলা পর্যবেক্ষণ করছি, এর জড়ত্ব পর্যবেক্ষণ করছি। একটা জড়ত্ব পর্যবেক্ষণ করতে পারি, আর একটা কি পর্যবেক্ষণ করতে পারি? এর মধ্যে এনার্জির পর্যবেক্ষণ করতে পারি। এনার্জি কি রূপে থাকতে পারে? এনার্জি থাকতে পারে বিভিন্ন রূপে। এনার্জি থাকতে পারে, প্রথমত এটা তাপ শক্তি রূপে থাকতে পারে, এটা এনথ্যালাপি রূপে দেখতে পারি, এনট্রপি বলে দেখতে পারি, ইন্টারনাল এনার্জি বলে দেখতে পারি। আমরা ইন্টারনাল এনার্জি যদি হয় তাহলে পুরাটা চ্যাপ্টারটাতে ইউ দ্বারা প্রকাশ করব। এনথ্যালাপি যদি হয় তাহলে এক্স দ্বারা প্রকাশ করব। এনট্রপি যদি হয় তাহলে এস দ্বারা প্রকাশ করব। আর একটা আছে গিবস ফ্রি এনার্জি, যেটা আমি পরে ডিসকাস করব, তো সেটা আমরা জি দ্বারা প্রকাশ করব। তার মানে আমরা যে কোনো একটা বস্তু পৃথিবীতে যদি উপস্থিতি থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি উপস্থিতি থাকে, তার কি কি জিনিস, তার কি কি আমরা জানবো, যে কি কি জিনিস আছে ওর মধ্যে। একটা বস্তুর উপস্থিতি থাকা মানে ওর দুটো জিনিস থাকবে। কি কি? একটা হচ্ছে জড়ত্ব, আর একটা হচ্ছে এনার্জি, মানে শক্তি থাকবে। শক্তিটা কিসের জন্য? ওই অনুপরমাণু ধাক্কা, ভ্যান ডার ফোর্স, অনুর আকর্ষণ, অনুর বিকর্ষণ, ঘর্ষণ, ভিতরে ভিতরে কোনো ঘর্ষণ, কোনো সান্দ্রতা, কোনো পৃষ্ঠটান, এইসব ফোর্সগুলো সব মিলেমিশে ওর আভ্যন্তরীণ শক্তি, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। তো এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 7টা মহাদেশ, 7টা মহাসাগর, অন্যান্য গ্রহ, নক্ষত্র, সূর্য, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা তৈরি হয়েছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি যে বস্তুটা বা যে বিষয়টা সম্বন্ধে আমি আলোচনা করব বা আমি পরীক্ষা করব বা পর্যবেক্ষণ করব, কি দৃষ্টিভঙ্গিতে? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যদি আমি কোনো একটা বস্তুর, মহাবিশ্বের কোনো একটা বস্তুর যদি আমি পর্যবেক্ষণ করি, পরীক্ষা করি, তাহলে সেইটি সেই মুহূর্তে আমার কি হলো? সেইটি আমার হয়ে গেল সিস্টেম। আর সিস্টেম ছাড়া বাকি সব সারাউন্ডিং, বাকি সব পরিবেশ। যেটুকুনি আমি এখন এই মুহূর্তে ভাবছি সেটা সিস্টেম। আর সিস্টেম ছাড়া বাকি সব গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, হোল ইউনিভার্স কি হয়ে গেল? সারাউন্ডিং। তাহলে সারাউন্ডিং আর সিস্টেম, এই দুটো নিয়ে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা আলোচনা হবে পুরোটা। সারাউন্ডিং কি, সিস্টেম কি। সিস্টেম কি? তাইলে এবার সিস্টেমে কি আমাকে নোট লিখতেও খাতায় অক্কেল নেই, কথা বললেই তো লেখা যাবে এটা। সিস্টেম কি? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে কোনো একটা বস্তুর আমি জড়ত্ব দেখবো আর শক্তি দেখবো, কত জড়ত্ব আছে আর কত শক্তি আছে। সেই শক্তি এবং জড়ত্বের যে বিচার করব, যেটার করব সেইটাই হচ্ছে সেই মুহূর্তে সিস্টেম। আর আদার্স ওইটা ছাড়া গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কি বটে? সারাউন্ডিং। তাহলে আমি লিখতে পারি সিস্টেম প্লাস সারাউন্ডিং সমান ইউনিভার্স। আর এইটাকে আমি লিখতে পারি সিস্টেম এবং সারাউন্ডিং মিলে ইউনিভার্স হয়ে গেল পুরোটা। এইবারে তাহলে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে পার্থক্যটা কিসে গড়ে উঠবে? তাহলে নিশ্চয়ই একটা বাধার দিতে হবে। তাহলে এই বাধারটাকে আমরা ইংরেজিতে কি বলবো? বাউন্ডারি। তাহলে সিস্টেম এবং সারাউন্ডিং এর মাঝে আমাকে একটা তফাৎ করে তুলবে, যেটা যে এটা সিস্টেম আর বাকি সব সারাউন্ডিং, সেইটার মাঝে যে আমি একটা মানে একটা সত্যিকার দিতে পারি বা কল্পনাও করতে পারি, তাকে আমরা কি বলবো? বাউন্ডারি।
তাহলে এই গেল তিনটা জিনিস সম্বন্ধে পরিচয়। থার্মোডাইনামিক্সের প্রথমে তিনটা জিনিস সম্বন্ধে একটু কনসেপশন চাই, হালকা হালকা, বিরাট কোনো কনসেপশন বলাই ঠিক নয়। কনসেপশন ট্যালেন্ট এই শব্দগুলো এখানে আসছে না, ছোটখাটো ছোটখাটো কথা। হ্যাঁ, এবারে যে ভর জানো না, যে তাপ জানো না, যে শক্তি জানো না, তারা তো সায়েন্স নেবে না, তাদের জন্য তো পড়াশোনাটা আসছে না। পড়াশোনাটা আসছে যাদের একটু একটু সাধারণ ছোটখাটো কত নলেজ আছে তার জন্য আসছে, যারা ভর বুঝে, ওজন বুঝে, ঘনত্ব বুঝে, আয়তন বুঝে। এগুলাতে কেউ কেউ ভর মানে 3 ভাঙা লাভ ভাঙা রাজ যাবে, শক্তি দুম দাম ফুটফাট এগুলা মানেই বুঝে না, তাহলে তাকে তো পড়ানো যাবে না কি? তাহলে এইসব পড়ানো তাদের জন্য নয়। তাহলে আমি বলছি যেটুকুর আমি পর্যবেক্ষণ করিব বা পরীক্ষা করিব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে, জড়ত্বের আর শক্তিত্বের, তখন সেই মুহূর্তে সেটা সিস্টেম। আর বাকি মহাবিশ্বে যা আছে ওইটুকু বাদ দিয়ে সব কি সারাউন্ডিং। আর সিস্টেম আর সারাউন্ডিং মানে কি দেখবে? বাউন্ডারি। চলো আশা করি আমরা বাউন্ডারি সম্বন্ধে একটু পড়াশোনা করি। বাউন্ডারি অনেক ধরনের আছে। বাউন্ডারি কি কি আছে? বাউন্ডারি শব্দটা আগে তুমি বাউন্ডারি শব্দটা যারা ছাত্র তারা বাউন্ডারি শব্দটা আগে বাউন্ডারি আমি 8 ধরনের পড়ব, ভাবতে হবে 8 ধরনের বাউন্ডারি পড়ব, এবং আমি 2 2 2 2 করে পড়ব 4 ভাগে। রামসাম, যদুমধু, কৃষ্ণ রাধা, এরকম সুরে সুরে পড়ব, সুরে সুরে মনে থাকবে আপনি। তো প্রথম দুটো বাউন্ডারি পড়ছি রিয়েল আর ইমাজিন। একটা 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 যে কোনো একটা একটা জলের বোতল আছে, ঢাকনা দিয়ে, এটাতে জল আছে, জল আছে পুরো। তাহলে আমি এই জল সম্বন্ধে ভাবছি, সিস্টেম এখন আমার কাছে এই বোতলের ভিতরে জলটা আমার কাছে সিস্টেম, বোতলের ভিতরে জলটা, বোতলটা নয়। তাহলে বোতলের ভিতরে জলটা আমি কি কি দিতে পারি? ভর ভাবতে পারি, ইয়ার ঘনত্ব ভাবতে পারি, আকার ভাবতে পারি, আকৃতি ভাবতে পারি, বিভিন্ন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ভাবতে পারি। এমন নয় ইয়ার মধ্যে কি ভূত আছে এটা ভাবলে হবে না, তাহলে কাল্পনিক হয়ে গেল, এই তাহলে রূপকথা হয়ে গেল, বৈজ্ঞানিক হলো না, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সায়েন্টিফিক ভাবনা আসবে, তবে সেইটা সিস্টেম। ইয়ার জড়ত্ব নিয়ে ভাববো, এই যে বললাম ভর ভাবছি, এইটা উপরে দৈর্ঘ্য প্রস্থ আয়তন ভাবতে পারি, ঘন ক্ষেত্রফল ভাবতে পারি, গাঢ়ত্ব ভাবতে পারি, মোলারিটি ভাবতে পারি, নর্মালিটি আণবিক গুরুত্ব ভাবতে পারি। এই সকল জিনিসগুলো কি? এই সকল জিনিসগুলো হচ্ছে জড়ত্বের ব্যাপারটা। পুরোপুরি জড়ত্ব হলে, জড়ত্ব মানে তো ভর, মানে এটা একটা পদার্থের ব্যাপারটা। আর শক্তি এর ভিতরে অনুপরমাণু ধাক্কা, কত তাপ দিচ্ছে, আকর্ষণ বল, বিকর্ষণ বল, এর মধ্যে ম্যাগনেটিক পাওয়ার আছে কিনা, যত কিছুর মিলিত সমষ্টি হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইউদার প্রকাশন। সেইগুলো যদি আমি চিন্তা ভাবনা করি কিছুক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে ভাববো, তখন এটা সিস্টেম আমার। এটা আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা পেলাম কত উষ্ণতা আছে, এটা সিস্টেম। আর বাকি সব এখন এই মুহূর্তে মঙ্গল গ্রহটাও কি, এই মুহূর্তে মঙ্গল গ্রহটাও কি সারাউন্ডিং। এই মুহূর্তে যে কোনো জিনিস সারাউন্ডিং। এই মুহূর্তে সাউথ আফ্রিকা ভারতের ম্যাচ চলছে টেস্ট, সারাউন্ডিং। ওটা আমার ভাববার না এখন এই জল বোতল, জলটা কি সিস্টেম। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় ঘটনা এখন এই মুহূর্তে সারাউন্ডিং। তার মাঝে সত্যিকারের একটি দেখো পর্দা আছে, বর্ডার আছে, আমি ছুঁতে পাবো বর্ডারটা, আমি দেখতে পাচ্ছি বর্ডারটা। তাহলে এই যে বাউন্ডারিটা, এটা হচ্ছে রিয়েল বাউন্ডারি। লেখা যাবে, এটা খাতায় নোট লেখার কি আছে? এটা তো আমি পরীক্ষার হলে পড়লেই তো লিখতে পারি রিয়েল বাউন্ডারি। যদি সত্যিকারের একটা সিস্টেম এবং সারাউন্ডিং এর মাঝে যদি সত্যিকারের কোনো বাউন্ডারি থাকে, তাহলে রিয়েল বাউন্ডারি। যদি ইমাজিন করি আমার এই বোর্ডটার মধ্যে আমি এইটুকু জায়গা ভাবছি, এইটুকু জায়গা ভাবছি, এইটুকু জায়গার কালারটা কেমন, এইটুকু জায়গা কি দিয়ে তৈরি, এইটুকু জায়গার কত উষ্ণতা আছে, এইটুকু জায়গায় কি ধরনের ফোর্স কাজ করছে, এইটুকু জায়গা ভাবছি। কিন্তু এইটুকু জায়গা তো আর বাকি জায়গাটা তো একই দেখতে, বাকি জায়গাটা তো হোয়াইট, এইটুকু হোয়াইট। আমি এখন দাগ দিলেই কিন্তু রিয়েল বাউন্ডারি নিয়ে যাবে। তাহলে ইমাজিন মানে দাগ না দিয়ে বলছি, দাগ না দিয়ে এইটুকু হবো, দাগ না দিয়ে ইমাজিন বাউন্ডারি মনে মনে কল্পনা করছি একটু, বাস এইটা হলো রিয়েল বাউন্ডারির কি বাউন্ডারি, ইমাজিন বাউন্ডারি। পড়া শেষ, রিয়েল ইমাজিন হয়ে গেল, বাস্তব বাউন্ডারি, কাল্পনিক বাউন্ডারি, এই তো পড়া। নেক্সট আমি পড়ব রিজিড বাউন্ডারি আর ফ্লেক্সিবল বাউন্ডারি। এবারে রিজিডের বাংলা জানো, যারা বাংলায় পড়ছে তারা বাংলা, যারা মাঝি ভাষায় পড়ছে তারা মাঝি ভাষা। ইংরাজি যদি কেউ ইংরাজিটাই মাতৃভাষা, ইংরাজি তো সুর আছে, ইংরাজি যে যেটা ভালো বুঝছে সেই তো পড়ো, জ্ঞানটা দরকার। ভাষাটা পড়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম কিছুদিন পর তোমার ওইটা হয়ে যাবে। আগে কনসেপশনটা আগে একটু মাতৃভাষায় হলে ভালো, তারপর তুমি নিজের থেকে কনসেপশনটা তুমি ইংরেজিতে কোনো লোককে চলবে। কিন্তু কনসেপশন আসার জন্য ইংরেজিতে কনসেপশন আসবে কেন ভাই? কনসেপশন বাংলাতে আসুক। রিজিড মানে দৃঢ়, ফ্লেক্সিবল মানে নমনীয়। তাহলে আমার যদি কোনো একটা বাউন্ডারি, একটা এমন বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে
যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে আর আমি কমাইতে পারছি না, সেই সিস্টেমটাকে বাড়াইতে পারছি না, সেই সিস্টেমটা একদম 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 কম্প্যাক্ট হয়েছে, বাউন্ডারিটুকু লড়া চলে যাচ্ছে না, তখন তাকে বলে কি বলে ভর্তি ফুলফিলে এনাও যাচ্ছে না কিছু আর জড়ত্ব, বাইকও যাচ্ছে না কোনো জড়ত্ব, তখন আমি তাকে কি বলবো? রিজিড বাউন্ডারি। আর যদি যদি এই বাউন্ডারিটা একটা পিস্টন থাকে, কোনো কিছু একটা পিস্টন, একটা সাইকেলের পাম্প টাইপের, হাওয়া আছে কিন্তু কিছু, মানে বাতাসের কিছু অণু আছে, আমি একটা পিস্টন দিয়ে এটাকে নিচে নামাচ্ছি, অণুগুলো কাছাকাছি চলে এসেছে, তাহলে এটা তো একটা বাউন্ডারি, এই সিস্টেমটার মধ্যে এখন একটা বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারিটা আমি কি করতে পারছি? বাউন্ডারির উঠানামা করে সিস্টেমটাকে ছোট বড় করতে পারছি, তাহলে সেইটা ফ্লেক্সিবল হয়ে গেল বাউন্ডারি। তাহলে এই গেল আরো দুটো বাউন্ডারি। কি কি বাউন্ডারি পড়লাম আমরা? রিজিড বাউন্ডারি, ফ্লেক্সিবল বাউন্ডারি, বাস্তব বাউন্ডারি, কাল্পনিক বাউন্ডারি। আগে পড়লাম বাস্তব কাল্পনিক, এখন পড়লাম রিজিড ফ্লেক্সিবল, অর্থাৎ দৃঢ় বাউন্ডারি এবং নমনীয় বাউন্ডারি। নেক্সট পড়ব আমরা ডায়াথার্মিক বাউন্ডারি। ডায়াথার্মিক, আরেকটা হচ্ছে অ্যাডাবেটিক। এই অ্যাডাবেটিক শব্দটি একটি নতুন শব্দ। অ্যাডাবেটিক শব্দটি বাংলা জানতে হবে। এই অ্যাডাবেটিক বাংলাটা হচ্ছে রুদ্ধ তাপ বাউন্ডারি। রুদ্ধ তাপ বাউন্ডারি মানে আটক করছে তাপটা। রুদ্ধ মানে আটক, সবাই জানে, বাংলা নলেজ থাকলেই হবে, তাহলে ওটা লেখার কি দরকার? তাপটাকে আটক করবে, মানে শক্তিটাকে আটক করে দেবে কোনো বাউন্ডারি। যদি যেমন আমাদের ফ্লাক্স গুলো হয় গরম, ঘরের যে ফ্লাক্স গুলো 3-4 ঘন্টা চাটা গরম থাকে, কিন্তু ওইটা পুরাপুরি গরম হলে তাহলে তো ওই যে চাটা আমি এখন ফ্লাক্সে দিয়েছি সেই চাটা আমি আমার নাতির সাথে খাবো, নাতি হওয়ার পরে, তবে সেইটা রুদ্ধ। বাস্তবে অ্যাডাবেটিক বাউন্ডারি পাওয়াই মুশকিল, ওটা কল্পনা করতে পারি। কিন্তু ডায়াথার্মিক মানে এমন কিছু বাউন্ডারি আছে কোনো সিস্টেমের মধ্যে, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে, সিস্টেম থেকে সারাউন্ডিং এ তাপ যেতেও পারে, অথবা সারাউন্ডিং থেকে সিস্টেমে তাপ আসতেও পারে। তাপ মানে শক্তি শুধু তাপ না, তখন তাকে আমরা বলবো ডায়াথার্মিক বাউন্ডারি। তাহলে ডায়াথার্মিক মানে শক্তির আদান প্রদান হচ্ছে, অ্যাডাবেটিক মানে শক্তির আদান প্রদান হচ্ছে না। বাস্তবে অ্যাডাবেটিক বাউন্ডারি পাওয়া যাবে না। অ্যাডাবেটিকের বাংলা কি বললাম? রুদ্ধ তাপীয় বাউন্ডারি। আর এটা তাহলে কি বলবো? মুক্ত তাপীয় বাউন্ডারি। মুক্ত তাপীয়, দুদিক থেকে ডায়া আছে কথাটা, ডায়া মানে দুদিক থেকে হচ্ছে, সারাউন্ডিংও যাবে, সিস্টেম থেকে সারাউন্ডিংও তাপ চলে যাবে, আবার সারাউন্ডিং থেকে সিস্টেমও তাপ আসবে। এইটুকু গল্প পড়তে হবে। আর আমরা আরেকটা ভাগ করে নিয়েছি প্রবেশ্য আর অপ্রবেশ্য, মানে প্রবেশ্য আর একটি অপ্রবেশ্য। তো একটাকে আমরা বলবো পারমিবেল, আরেকটাকে বলবো ইমপারমিবেল। পারমিবেল মানে প্রবেশ্য, বাদার বাংলাতে, বা ইংরেজিতে বাউন্ডারি। পারমিবেল বাউন্ডারি, আর একটা হচ্ছে ইমপারমিবেল। একসাথে পড়তে হবে, তাহলে পড়াশোনা মনে থাকবে। সুরে পড়তে হবে, দুই করে, আটটা একসাথে, আটটাই পড়লে হবে না, দুই পাঠে পড়ো, দেখো সব মনে থাকবে। একটা বাউন্ডারি কি বলেছি তুমি? রিয়েল ইমাজিন, বুঝতে পারিস সব। এখন আমি বললাম রিজিড ফ্লেক্সিবল, তারপরে কি বললাম? ডায়াথার্মিক, অ্যাডাবেটিক। ডায়াথার্মিক মানে সহজেই তাপ যায় দুদিক থেকে, সিস্টেম থেকে সারাউন্ডিংও যায়, আবার সারাউন্ডিং থেকে সিস্টেম। এর সারাউন্ডিং মানে বুঝতে হবে গোটা পৃথিবীটি সারাউন্ডিং। আর সিস্টেম, আমি এই মুহূর্তে বোর্ডটাকে নিয়ে ভাবছি, আমার বোর্ডটাই এখন সিস্টেম। আমি পরের মুহূর্তে হয়তো আমি এই পেনটাকে নিয়ে ভাববো, তাহলে আমার এই পেনটা সব কিছু ভাববো, তাহলে পেন তো সিস্টেম। এখন 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 এই মুহূর্তে বোর্ডটা সারাউন্ডিং, এই ঠিক আছে না? এইসব। আচ্ছা, একটা পারমিবেল মানে একটা ছোট আমি গর্ত করেছি মাটিতে, বর্ষাকালে গর্তগুলো জল জমে যায়, কিছুদিন খুব বর্ষা যখন চলে যায় দেখবো গর্তের জলটা গর্ত তো নাই। তাহলে আমি গর্তের জলটা যদি আমার সিস্টেম ছিল, আমি যে গর্তের জলটা আমি ভাবছিলাম, গর্তের জলটাকে পর্যবেক্ষণ করছিলাম, পরীক্ষা করছিলাম কিছু, তাহলে গর্তের জলটা সিস্টেম ছিল। কিন্তু কিছুদিন পর গর্তের জলটা চেয়ে কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? সারাউন্ডিং চলে গেছে, পরিবেশে চলে গেছে। তাহলে এইখানে যে আমি এইখানে একটা লাস্ট যে মাটিটা ছিল আমার, সেই মাটিটা এখন বাউন্ডারি যদিও ছিল না গর্তের মধ্যে, তার মানে আমি একটা ইমাজিন বাউন্ডারি করেছিলাম। সেই ইমাজিন বাউন্ডারিতে কি করেছে? আমার সিস্টেমটাকে টানিয়ে নিয়েছে। তাহলে সিস্টেম যদি কোনো বাউন্ডারির মধ্যে চলে যায়, সিস্টেমের জড়ত্বটা যদি চলে যায়, জলটাই চলে গেছে, শক্তিটা নয়। আগেবারে শক্তি গেছিল, আগেবারে কোনটা গেছিল? শক্তিটা, ডায়াথার্মিক। এখানে কোনটা চলে গেছে? জড়ত্বটা, ভরটাই চলে গেছে, জল, সত্যিকারের জলটাই চলে গেছে। তখন তাকে আমি কি বলবো? সেই বাউন্ডারিটা কি বাউন্ডারি বলবো? পারমিবেল বা প্রবেশ্য বাউন্ডারি বা প্রবেশ্য বাধা। আরেকটি কি বলবো? ইমপারমিবেল মানে আর বলবার কি দরকার আছে, এটা আমাকে শুধু সময় নষ্ট। আরেকটি গেল অপ্রবেশ্য বাউন্ডারি, মানে
মানে এমন কিছু ধরো কাঁচির একটা জারের মধ্যে জলটা ছিল বর্ষাকালে, তাহলে সেইটার কি জলটা কমবে? হ্যাঁ কমবে, বাষ্পীভবন হবে সেটা আলাদা কথা, জেনারেলি জলটা কমার চান্স নেই কোনো। তাহলে সেইখানে কি হচ্ছে, যে বাউন্ডারিটা ছিল সেই বাউন্ডারিটা সিস্টেমটাকে সারাউন্ডিং যাইতে দিচ্ছে না। এনার্জি যেতে পারে, এটা ডায়াথার্মিক হতে পারে আমি মানছি, কিন্তু এটা পারমিবেল হয়। কথা বুঝতেছো? পারমিবেল আলাদা, পারমিবেল কোনটা চলে গেছে? পারমিবেলে ওর জড়ত্বটা চলে গেছে। আগেই বলছি যে কোনো বস্তু যে কোনো সিস্টেমের মধ্যে দুটো কথা ভাবতে হবে, একটা ইয়ার মধ্যে কি পরিমাণ পদার্থ আছে আর ইয়ার মধ্যে কি পরিমাণ শক্তি আছে, এইসব কথা ভাবতে। এই গেল আমার বাউন্ডারির একটা ধরন। এই চ্যাপ্টারটাতে বাউন্ডারি পড়লাম। এইবার এই চ্যাপ্টারটা তাহলে কি পড়বো? বাউন্ডারি পড়া হয়ে গেল। চ্যাপ্টারটা তো আমি বলছি, চ্যাপ্টারটা মোট বাউন্ডারি, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে জড়িত। আর কিছু কিছু এনার্জেটিক্যাল নাম আসবে, এন্ট্রপি, এনথ্যালাপি, ইন্টারনাল এনার্জি, গিভস ফ্রি এনার্জি, এইসব। আর বাকি বাকি তো গাঢ়ত্ব, ঘনত্ব, এগুলো তো সব জানা জিনিস। বাস এটা নেই সিস্টেম। তো এখন আমরা দেখব যে সিস্টেমের কি কি টাইপ আছে। এখন তো টাইপ দেখলাম আমরা বাউন্ডারি টাইপ, এবার আমরা দেখব টাইপ অফ সিস্টেম। টাইপ অফ সিস্টেম, টাইপ অফ সিস্টেমে একবারই লিখলি সংখ্যাটা 3। যেমন টাইপ অফ বাউন্ডারিতে কত ছিল? 8। আগে আমি লিখে নেব 3, বাস আমার মাথায় নলেজ থাকবে টাইপ অফ সিস্টেম 3। এবারে 3টা সিস্টেম শুধু পড়ব। এইটা একটা জল আছে, কোথাও একটা জল আছে। এই সিস্টেমটা একটা বাউন্ডারির মধ্যে রাখা আছে, সারাউন্ডিং এর থেকে আলাদা করে আছে। একটা বাউন্ডারি দিয়ে আছে এবং সারাউন্ডিং থেকে আলাদা করা আছে এটা। তাহলে এই সিস্টেমটা যদি এনার্জিটাও চলে যায়, আর এর যেটা মেটার আছে, যেটা মানে জড়ত্ব আছে, জড়ত্বও যদি চলে যায় সহজেই পাস হয়, আর এনার্জিও যদি পাস হয়ে যায়। বাউন্ডারিটার মধ্যে সিস্টেম থেকে যদি বিরাবাসী বলে, আমি এখন বাউন্ডারি ভাবি না, এটা সিস্টেম ভাবছি। সিস্টেম থেকে যদি বেরিয়ে যায় কোনো কিছু, তখন আমি সেইটাকে কি বলবো? সেটাকে বলবো ফ্রি সিস্টেম। ফ্রি সিস্টেম বা মুক্ত সিস্টেম। সিস্টেমটাকে সিস্টেমই বলতে হবে বাংলা তো, মুক্ত সিস্টেম। এই একটি গেল ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম পড়া, ওপেন সিস্টেম বললে ভালো, ওপেন সিস্টেম। বাস তাহলে এটা গেল, যেখানে কি কি দুটা কি করা হচ্ছে, দুটা কি আটকানো আছে। কাকা আটকানো আছে এখানে, সিস্টেমটাকে আটকানো আছে, সিস্টেমের এনার্জিটাকে আটকাচ্ছে। আবার বলছি সিস্টেম মানে দুটো কথা চিন্তা করতে হবে। একটা হচ্ছে সিস্টেমের মধ্যে কি এনার্জি আছে, আর সিস্টেমের মধ্যে কি জড়ত্ব আছে। যে ভরটা শুধু না, মানে জড়ত্ব বলতে এখানে সব বুঝাচ্ছি। জড়ত্ব মানে যদিও ভর, কিন্তু এখানে সব বুঝাচ্ছে। তাহলে সিস্টেমের যে জড়ত্ব আছে সেটাকে যদি আমি টাকা দিই, মেটারটাকে টাকা দিই, এবং এনার্জিটাকে যদি মানে দুটাই যদি কমতে থাকে, দুটাই যদি, তাহলে তাকে বলো ওপেন সিস্টেম। আচ্ছা, ওপেন সিস্টেমের পর আমরা পড়ব ক্লোজ সিস্টেম। ওপেন থাকলে ক্লোজ হবে, বা বদ্ধ সিস্টেম, যা ইচ্ছা লেখা যাবে। বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম বলতে কি বোঝাবে? বদ্ধ সিস্টেম বলতে বোঝাবে যেখানে আমি জড়ত্বটা ঠিক রেখে দেবো। যে বস্তু আছে, যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমের জড়ত্ব থাকবে, কিন্তু এনার্জি বেরিয়ে যাবে শুধু। এটাকে কি বললাম? জড়ত্বও বেরিয়ে যাবে, এনার্জিও বেরিয়ে যাবে। এখানে কি বলছি? জড়ত্ব যা আছে তাই থাকবে, কিন্তু এনার্জি যদি বেরিয়ে যায়, তখন তাকে আমি বলবো বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। আরেকটি সিস্টেম আছে যেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এই তিনটে সিস্টেম আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম কি? আইসোলেটেড সিস্টেম হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম। বাংলা নিঃসঙ্গ সিস্টেম, বাংলায় যদি পড়া হয়। নিঃসঙ্গ সিস্টেম কি? যদি আমার একটা ফ্লাক্স থাকে, এই ফ্লাক্স থাকলে এখানে কর্ক দেওয়া আছে, তাহলে এইটাতে কিন্তু এইটাতে কর্ক দেওয়া ছিল, ঠিক আছে না? কর্ক দেওয়া ছিল, কিন্তু কর্ক দেওয়া থাকলে কি ছিল? এটা ওপেন, এটা জড়ত্ব কমে যেতে পারে, জড়ত্বকে আমি কমাইতে পারি, জড়ত্ব কমাবার অবস্থা আছে। এইখানে জড়ত্ব কমা যাবে না, কিন্তু এনার্জি বাইরে থেকে তাপ বেরিয়ে যেতে পারে। এইখানে কি বললাম? এমন একটা সিস্টেম যেখানে জড়ত্ব কমানো যাবে না আর এনার্জিও কমানো যাবে না, তখন সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? আইসোলেটেড সিস্টেম
বা নিঃসঙ্গ সিস্টেম। বাস এইটুকু মোটামুটি পড়াশোনা। তাহলে সিস্টেম ক প্রকার? 3 প্রকার। বাউন্ডারি ক প্রকার? 8 প্রকার বাউন্ডারি। প্রত্যেকটারে আমার এক্সাম্পল কল্পনা করতে হবে। এটারও এক্সাম্পল কল্পনা, এক্সাম্পল তো দিয়ে এক্সাম নাম কি বলবো, নাম নয়, এক্সাম্পল কল্পনা করতে হবে এখানে। যে একটা বাউন্ডারি হচ্ছে আমার, এমন একটা বাউন্ডারি আছে যে সিস্টেমটাকে পুরো আটকে রেখে দিয়েছে, পুরো সিস্টেমটা নিজে নিজে আটকে দিবে। এর মধ্যে যা থাকবে অবিকৃত, একদম সেই পদার্থটা চিরকাল থাকবে, এবং সেই ওর মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জি, বাইরে থেকে এনার্জি নেবও না, এই এনার্জি বাইরে ছাড়বেও না। তখন তাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। বাস এইবারে এই যে সিস্টেম এবং এনার্জি পড়ার জন্য কিছু কিছু ভ্যারিয়েবল আছে, মানে কিছু ভেরিয়েবল, কিছু কিছু চলরাশিকে আমরা পড়তে হবে সিস্টেম এবং বাউন্ডারিকে সঠিকভাবে জানার জন্য, বা সারাউন্ডিংকে সঠিকভাবে জানার জন্য, সিস্টেমের গতিবিধি লক্ষ্য করার জন্য, আর শক্তি, এনার্জি, কার্য এগুলা ক্যালকুলেশন করবো তো লাস্ট দিকে সূত্র আছে, তো তার জন্য একটু আমার কিছু ভেরিয়েবলকে একটু পড়বো। এখানে চলরাশি, এটাকে বলি চলরাশি, সিস্টেমের চলরাশি, সিস্টেমের চলরাশি বা ভেরিয়েবল, সিস্টেমের চলরাশি বা ভেরিয়েবল। এবারে চলরাশিকে আমি 2 ভাগে ভাগ করে দেবো। সিস্টেমের চলরাশি এখানে 2 ধরনের, একটা হচ্ছে স্টেট ফাংশন, স্টেট ফাংশন, আর একটা হচ্ছে পাথ ফাংশন, পাথ ফাংশন। এই যে শক্তি, এনার্জি গুলোকে আমরা একটা নাম দেবো, 2 ভাগে সাজাবো। কি কি? স্টেট সিস্টেম, আর একটা কি? পাথ সিস্টেম। ভেরিয়েবল গুলো এই যে আমরা বলছি এনথালপি, এন্ট্রপি, মাস, ঘনত্ব, তারপরে নরমালিটি, মোলারিটি, এইগুলাকে আমি কোথায় কোনটাকে নিয়ে যাব সেইটা পড়াশোনা করার জন্য আমি একটা সিস্টেমের ভেরিয়েবল গুলোকে ভাগ করে দিচ্ছি, এবং সেইটা পরবর্তীকালে আরো আমি এটা সম্বন্ধে বিভিন্ন ক্যালকুলেশনে এটাকে নিয়ে যাবো। তার আগে একটু দেখে নিচ্ছি আমি যে স্টেট ফাংশন কি এবং পাথ ফাংশন কি। স্টেট ফাংশন, স্টেট ফাংশন জিনিসটা পড়ার জন্য একটু কল্পনা করতে হবে। যে স্টেট ফাংশন জিনিসটা পড়ার জন্য ফার্স্টে আমাকে কল্পনা করতে হবে যে একটা স্কুল আছে, একটা স্কুল, আর পাথ ফাংশনটা হচ্ছে আমার ঘর, একটা হোম। আচ্ছা, আমি যদি হোম থেকে স্কুলে আসি, এখানে টিচার আছে আমার, যেভাবে আসি দেখার দরকার নেই, স্কুলে আসলাম, স্কুলে এসে আমি পড়াশোনা করবো। ঘর থেকে আমি স্কুলে আইলাম, না গাড়িতে আইলাম, না এধার থেকে ঘুরে আইলাম, না আরো কোনো দিক থেকে ঘুরে আইলাম, আমার ওইটা জানার কোনো প্রয়োজন নেই। আমি হোম থেকে স্কুলে আসবো, এই হোম থেকে স্কুলে আসবো যে যে বিষয়ের উপর নির্ভর করে তারা স্টেট ফাংশন। সোজাসুজি আমার শুধুমাত্র ইনিশিয়াল কি ছিল, ইনিশিয়াল অবস্থা, প্রাইমারি অবস্থা কি ছিল, আর ফাইনাল অবস্থা কি ছিল, এটা ইনিশিয়াল থেকে ফাইনাল তক বিচার হবে। শুধু মাঝের পথটা আমি বিচার করবো। স্টেট সোজা সোজা করতে হবে, সরল সোজা স্টেট ফাংশন। এরা অত সব জানে না যে মাঝের পথটা কি অবলম্বন করে এসেছে। যেমন একটা বরফ গলছে, কথাটা তো একটা বরফটা একটা গলছে, বরফটা গলিয়ে পরে জল হচ্ছে। তো আমি বরফটাকে ঘষতে পারি, বরফটাকে ঘর্ষণ করতে পারি, তাহলে ঘর্ষণ করে পরে জল হতে পারে, আবার আমি তাপ প্রয়োগ করে জল হতে পারে। আমার ম্যাটার ওইটা লয়, এখানে হচ্ছে বরফটা জল হয়ে গেছে, বাস এনা কি করে হয়েছে সেটা নয়, কিভাবে হয়েছে সেটা একটা পথ। তাহলে স্টেট ফাংশন হচ্ছে কোন একটা সিস্টেমের প্রাথমিক অবস্থা আর কোন একটা সিস্টেমের চূড়ান্ত অবস্থা, ফাইনাল অবস্থা। এই অবস্থা দুটাকে যদি আমি বিচার করি, শুধুমাত্র একটা রিঅ্যাকশন হবে, কোনো রাসায়নিক বিক্রিয়া হবে, এই যা ছিল আর কি হইল, কিভাবে হইল সেটা, সেইটা যদি কোনো সিস্টেমের বিচার করা হয়, যে ফাংশনগুলো এখানে থাকে, যে ফাংশনগুলো দিয়ে এটার বিচার হয়, স্টেট ফাংশন বলা হয় সেভাবে। আর যে ফাংশনের মধ্যে গেলে পথটাকেও বিচার করতে হবে, কিভাবে হইল। এবার আমি চলে আসি আমার বাবা মা, আমি স্কুল গেলাম ঘুরে ঘুরে, আমি স্কুল থেকে মানে হোম থেকে স্কুল গেলাম ঘুরে ঘুরে একবার। তো বাবা তো বলবে যে তুই কেন এমনি করে ঘুরে আলি, এত কেন টাইম লাগলো। স্কুলের টিচার কোনো বলবে না, স্কুলে গেলাম, ক্লাস করলাম, চলে এলাম। বাবা কিন্তু বলবে যে তুমি কোন দিকে ঘুরে আলি, পথটা দেখবে। তাহলে পথ ফাংশন মানে বুঝতে পারছো, পথ ফাংশন মানে হোম ভাবতে হবে, ঘর, পথ পিতা মাতা। আর স্টেট ফাংশন আছে মানে টিচার, মানে এমনি যে মনে রাখার জন্য, জাস্ট কোড করার দরকার নেই, এমনি তো মনে থাকবে। স্টেট ফাংশন আর ওইটা পথ ফাংশন। পথ ফাংশনের দুটা ফাংশন থাকে, পথ ফাংশন দুটা শুধু, একটা হচ্ছে কার্য আর একটা হচ্ছে তাপ।
কার্যকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব আর তাপকে কিউ দ্বারা প্রকাশ করব। বাস দুটি পথ ফাংশন দুটি, বাকি যত কিছু আছে সব স্টেট ফাংশন। বাকি ফাংশনগুলো এই যে এনট্রপি এনথ্যালপি সব আমরা কার মধ্যে পড়ব? স্টেট ফাংশন। চাপের পার্থক্য ডেল পি, চাপের পার্থক্য ডেল পি, উষ্ণতার পার্থক্য, টেম্পারেচারের পার্থক্য, পার্থক্য ফাইনাল থেকে ইনিশিয়াল, শুধুমাত্র পার্থক্য। যা যাবতীয় যে যে জিনিস আমি ডেল লাগাতে পারবো, পার্থক্য প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থা। অ্যাকচুয়ালি ডেল টি মানে কি? T2 মাইনাস T1। ডেল পি মানে কি? T2 মাইনাস T1। এই সব জিনিসগুলো কি পড়ে? কার মধ্যে পড়বে? স্টেট ফাংশনের মধ্যে পড়বে। আর কি পড়তে পারে? ডেল ভি, অন্তিম আয়তন প্রাথমিক আয়তন। আর কি পড়তে পারে এখানে? ডেল এইচ। ডেল এইচ মানে আমি কি বলেছি? এইচ মানে এনথ্যালপি, তাহলে এনথ্যালপি প্রাইমারি, এনথ্যালপি সেকেন্ডারি বিয়োগ করব। বাস ডেল এইচ, ডেল এস, S1 এস মানে কি? এস মানে এনট্রপি, এইচ মানে এনথ্যালপি ইন্টারনাল এনার্জি, ডেল ইউ, ডেল ইউ মানে কি তাইলে? U1 বিযুক্ত U2। ডেল জি গিভস প্রাইমারি এনার্জি বিযুক্ত গিভস ফাইনাল এনার্জি। এই সকল জিনিসগুলা আরো এক্সেট্রা ইত্যাদি, এগুলা সব স্টেট ফাংশন। স্টেট ফাংশন ম্যাটার করে না কিভাবে ইনিশিয়াল সিস্টেমটা ফাইনাল সিস্টেমে আসলো। ইনিশিয়াল সিস্টেমটা ফাইনাল সিস্টেমে আসলো, জাস্ট এইটাই কি বটে? স্টেট ফাংশন। আর পাথ ফাংশন পথটার উপর নির্ভর করে কিভাবে আইলো, হাউ টু মেক ইনিশিয়াল সিস্টেম ফ্রম ফাইনাল সিস্টেম, কিভাবে প্রাথমিক সিস্টেমটা লাস্ট সিস্টেমে পরিণত হলো। এইটা দুটো ফাংশন আছে, একটা ওয়ার্ক ফাংশন আর একটি হিট ফাংশন, তাপ আর কার্য। আর বাকি সব ফাংশন কি? স্টেট ফাংশন। এইটা মোটামুটি পড়া। এরপর চ্যাপ্টারটাকে মোটামুটি কিছু ক্যালকুলেশন হবে, কিছু অঙ্ক টাইপের প্রশ্ন হবে, শেষ দিকে তাপগতিবিদ্যার সূত্রটা আসবে। মোটামুটি 5-6টা ক্লাসে একদম নিখুঁত পড়ানো যাবে চ্যাপ্টারটা। তারপরে কিছু প্র্যাকটিস নোটস করার দরকার, অ্যাক্টিভ নোটস করার দরকার। বইয়ে সব আছে, বইগুলো বহুত শিক্ষিত লোক লেখে, এমএসসি পিএইচডি ওই লোকগুলো খুব জ্ঞানী হয়, তারাই বই লেখে, তারা লিখেছে বইটা তোমার জন্য। এমনকি তুমি সিলেবাসের বইটা পড়তে পারো, সিলেবাসের বইটা পড়ে কোয়েশ্চেন ব্যাংক করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে সিলেবাসটা দ্রুত শেষ করতে হবে। যারা 11-12 পড়েছো, আমি জানি না, আমার এইটা মনে হয় পুরাপুরি দ্রুত সিলেবাস শেষ করতে হবে। কনসেপশন তো কোয়েশ্চেন ব্যাংক করতে পারবে তুমি। তাই কনসেপশনের কি আছে? জিগজ্যাগ কোয়েশ্চেন করতে হবে তোমাকে। যে 45টা প্রশ্ন পড়বে নিট পরীক্ষায়, বড় যদি ভাব দিও 11 পরীক্ষা তো হবে না, যদি হয় তো তুমি দিবে এই সিস্টেমে। আর জিগজ্যাগ কোয়েশ্চেন একসাথে 11-12টাকে 11-12 করে পড়লে হবে না, গোটাটা আমার বিষয়, গোটা কেমিস্ট্রিটা পড়তে হবে যে সিলেবাসটা এনসিইআরটি আছে, সেইটা আমি একসাথে জিগজ্যাগ কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কোয়েশ্চেন ব্যাংক থেকে হোক, নিটের সেট হোক, 10 বছরের কোনো কোয়েশ্চেন একসাথে, কোন চ্যাপ্টার হয় যে চ্যাপ্টারটা প্র্যাকটিস করবো সেই চ্যাপ্টারটা তো ওই চ্যাপ্টারের রিলেশন করা হচ্ছে। ওটা কোনো আমার প্র্যাকটিস হচ্ছে না, কোনো নিট প্র্যাকটিস বা কোনো কম্পিটিশন পরীক্ষা প্র্যাকটিস লয়। ওটা ওই চ্যাপ্টারের কনসেপশন, ওটা আবার ভুলবে তুমি চ্যাপ্টারটা। যখন 5 নম্বরের চ্যাপ্টার চলে যাবে তখন 1 নম্বর চ্যাপ্টার ভুলবে। কিন্তু যখন জিগজ্যাগ কোয়েশ্চেন করবে একসাথে, সব একসাথে কোয়েশ্চেন করার ক্ষমতা কখন হবে? 11-12 এর সিলেবাসটা 1 বছরে শেষ করতে হবে, 13 মাসে শেষ করতে হবে, 14 মাসে শেষ করতে হবে 11-12টা। সব কিছু বুঝাই দেওয়ার দরকার নেই। আর ফিজিক্সে তো শুধু অঙ্ক করে গেলেই হবে। অঙ্ক করার জন্য তো বাইরে থেকে কনসেপশন চলে আসবে। অঙ্ক করতে করতে তোমার কনসেপশন বাড়বে। কারণ অঙ্ক করবো যখন, তখন প্রত্যেকটা অঙ্ক করতে হবে বইয়ের লেসনে। যারা করবে তাদের অটোমেটিক কনসেপশন চলে আসবে, অটোমেটিক কনসেপশন চলে আসবে, অটোমেটিক যারা করবে। আর যারা লেসনটা করবে মানে উদাহরণ অঙ্ক করে হবে, উদাহরণ অঙ্ক বই করা আছে ওগুলো তুমি দেখে দেখে তুলবে, ওগুলো করলে কোনো লাভ হবে না। তোমাকে এক একটি অঙ্ক নিয়ে 1 ঘন্টা করে ভাবতে হবে। আর ফিজিক্স আলার ক্লাস আছে এখন বর্তমানে, ফিজিক্সের আলার ক্লাসটা তুমি ফলো করতে পারো, ঘরের এত সুন্দর ক্লাস। ও গুরুদেব কনসেপশন। আর দ্রুত সিলেবাসটা শেষ, ফার্স্ট কাজ হচ্ছে দ্রুত সিলেবাস শেষ। ফিজিক্স আলারও সব ক্লাস হয়তো 11টা ক্লাস দিয়েছে কোনো চ্যাপ্টারে, হয়তো আমার 7টা করে আমি অঙ্ক পাচ্ছি লেসনে, 7টা করে অঙ্ক করতে হবে, দ্রুত সিলেবাসটা আগাইতে হবে। এই সময় যারা 12 পড়ছে তাদের তো গল্প শেষ হয়ে যাওয়া ছিল, ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুই। যারা 11 পড়ছে তাদের তো অন্তত 11টা এই সময় ফিজিক্স শেষ হয়ে যাবে একদম শিওর। ভালো ভালো যে ভালো ভবিষ্যৎ যিনি আর যে ভালো ভবিষ্যতের কল্পনা করছে, মানে ইমাজিনার করছে যে আমি ভালো ভবিষ্যৎ করব, তো সে আশা করি মানে ফুল জিগজ্যাগ প্র্যাকটিস করতে হবে একসাথে। ফুল প্র্যাকটিস করার তো তোমার এখন বয়স আছে। হ্যাঁ, তুমি আজকে এই মুহূর্তে হয়তো কার্যক্ষমতার অঙ্ক করছো, কার্যক্ষমতার নিট করছো, কার্যক্ষমতার বলে কোনো নিট হয় না। নিট প্র্যাকটিস করতে হবে তোমাকে জিগজ্যাগ। ভেক্টর বলে কোনো নিট হয় না, ভেক্টরের নিট করছি, ওটা কি কথা? তোমাকে 11-12 লাইট ভেক্টর, একটা লাইটের প্রশ্ন, একটা ভেক্টরের প্রশ্ন, একটা সাউন্ডের প্রশ্ন, একটা
কারেন্ট ইলেকট্রিসিটির প্রশ্ন, একটা মডার্ন ফিজিক্সের প্রশ্ন যেদিন তুমি সমাধান করতে পারবে 5টা পর পর, তখন তোমার প্র্যাকটিস, এটাকে প্র্যাকটিস বলে, এইটাকে নিট প্র্যাকটিস বলে। আর বাকি তুমি কারেন্টের প্র্যাকটিস করছো, তো কারেন্টের নিট করছি, কারেন্টের নিট কি, তোমাকে মিসগাইড করা হচ্ছে। কারেন্টের নিট হয় না, পুরো জিগজ্যাগ একসাথে। নিট প্র্যাকটিস এখন করা যাবে না। 11 পুরাপুরি এনসিইআরটি সিলেবাস শেষ হবে, যেটা দিয়েছে এনসিইআরটি, সেই সিলেবাসটা শেষ করার পর নিট প্র্যাকটিস হতে পারে, নাহলে ওই চ্যাপ্টারটা প্র্যাকটিস হবে শুধু। যতবারই তুমি প্র্যাকটিস করো ওই চ্যাপ্টারটা প্র্যাকটিস, এবং তোমার তো 5টা চ্যাপ্টার হাওয়া ছিল শেষে, তুমি তো নিট পরীক্ষা দিতেই পারবে না 80 নম্বর এই বছরটায়। হ্যাঁ, তুমি 1 বছর ড্রপ দিয়ে পাবে, ওটা তো আমার ড্রপ দেওয়া সিস্টেম, ওটা তো তুমি ঘরে তারপরে বছর, তাহলে এই বছর পাইলে আমরা নিশ্চয়ই পড়ার ভুল হয়েছে। এই বছর লাগাইছে এমন এক্সাম্পল আছে যে এই বছরই নিট পেয়ে গিয়েছে, এই বছর পড়িছে। তুমি যে বছর 2024-এ যদি নিট দাও, 2024-ই পাবে। 2024-এ প্রথম নিট দিতে পারলে এবং সেই বছরই তুমি লাগাই দিলে, এটাকে লাগা বলে। বাকি তুমি 2 বছর ড্রপ, 4 বছর ড্রপ, 10 বছর ড্রপ, ওইটা সিলেবাস শেষ। তোমার ফার্স্ট কাজ হচ্ছে সিলেবাস। তারপরে সেই সিলেবাস শেষ করে পরে যদি আমি কনসেপশন থাকে, তো কনসেপশন নিয়ে সিলেবাসটাকে আমি মানিব নাই, এটা ঠিক নয়। এটা তুমি গায়াজুরি করছো। আর কি তুমি সিআরডি কি সব অঙ্ক করো, ছাপ অবস্থানে সব অঙ্ক করো, বা মাইতি সব অঙ্ক করতে হবে, লাস্টের প্রবলেম সব করতে হবে, তোমার ঘরে বসে একা করতে হবে। যেদিন তুমি সব অঙ্ক করেছো সেদিন তোমার চ্যাপ্টারটা শেষ হয়েছে। প্রত্যেকটা অঙ্কের একটা রাইটার একটা অঙ্ক দিচ্ছে, একটা লেসেন, তুমি অবমাননা কেন করবে? তোমাকে উদাহরণের অঙ্ক তো দেখতে বলছি, উদাহরণের অঙ্ক তো তুমি করার দরকার নেই। উদাহরণ করছে অঙ্ক, ওটাকে অঙ্ক করা বলে না। ফিজিক্সে শুধু অঙ্কগুলি হয়ে যায়। কেমিস্ট্রি তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, নোট লিখে চলবে, বুঝে বুঝে একটু পড়তে হবে, মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে প্রচুর। অর্গানিক কেমিস্ট্রি 2 মাস ধরে পড়তে হবে, আইইউপিসি নামকরণ 1 মাস পড়তে হবে, কনসেপশন চলে আসবে। প্রত্যেকটা আইইউপিসি নামকরণ প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে একটু। বাইসাইকেল পড়তে হবে একদিন স্পাইরো পড়তে হবে, 1 ঘন্টা করে ইউটিউবে ক্লাস আছে ফিজিক্স ছাড়া, বাইসাইকেল ওই নামকরণগুলো পড়তে হবে। ওর কোশ্চেন সিলেকশনগুলো অদ্ভুত, ওইগুলোই পরীক্ষায় পড়ে। এই তো কালকে একটা পরীক্ষা হয়েছিল, ওই কোশ্চেন দিয়েছিল নামকরণ, আমি দেখলাম স্পাইরো আর বাইসাইকেল, একটা কোশ্চেন সেট ছিল, কম্পিটিশন কালকে হয়েছে পরীক্ষা, ওই প্রশ্ন দিয়েছে, ফিজিক্সের প্রশ্ন দিয়েছে। তুমি দেখো যে কোনো কম্পিটিশন পরীক্ষা, ওর কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি তো ওই ক্লাসটা করলে না, কিন্তু টাইম বের করতে হবে। ঠিক আছে, মোটা কথা আমি থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টারটা, সেটা আমি কমপ্লিট শেষ করবো ইউটিউবে। নেক্সট ক্লাসগুলো থাকতে পারে। থ্যাংক ইউ।